অভিমুখ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় তাহলে সেটাকে বলা হবে পরিবর্তী প্রবাহ। সমপ্রবাহের উৎস হলো, সমপ্রবাহের উৎসের উদাহরণ হচ্ছে তোমার ব্যাটারি। ব্যাটারি হচ্ছে সমপ্রবাহের উৎস। তড়িৎ কোষ বা ব্যাটারি হলো সমপ্রবাহের উৎস। আর পরিবর্তী প্রবাহের উৎস হচ্ছে তোমার ডায়নামো, জেনারেটর, যেটা তোমরা দেখেছো জেনারেটরে তড়িৎ প্রবাহ তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহের উৎস। ডায়নামো বা জেনারেটর এটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহের উৎস, পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয় ডায়নামো বা জেনারেটরে। আর সমপ্রবাহ সৃষ্টি হয় কিসে? ব্যাটারিতে। ব্যাটারিতে কি প্রবাহটা সবসময় একটা নির্দিষ্ট দিকে হবে এবং একটা নির্দিষ্ট মানের হবে। আর ডায়নামোর ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রবাহের অভিমুখটা উল্টে যায়। এটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহ। এখন দেখো এই পরিবর্তী প্রবাহ সৃষ্টি হয় কি করে, বা পরিবর্তী তড়িৎচালক বল সৃষ্টি হয় কিভাবে? যখন আমরা আগের চ্যাপ্টারে পড়লাম, একটা পরিবাহী কুণ্ডলীকে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল রাখা হয়, একটা পরিবাহী কুণ্ডলী যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল থাকে, তাহলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। আবার বলছি, একটা পরিবাহী কুণ্ডলী যদি কি হয়, চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, তাহলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এইটাই হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহের মানে মূল উৎস। এই প্রবাহটা পরিবর্তী প্রবাহ কি করে হচ্ছে একটা বলি, দেখাই তোমাদেরকে। এখানে দেখবে, ধরো একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা কুণ্ডলী আছে, ধরো একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। কুণ্ডলীটা আছে কোথায়? ধরো বি চৌম্বক ক্ষেত্রে, বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কুণ্ডলীকে রাখা আছে, কুণ্ডলীটা ঘুরছে। ধরো যদি ঘুরে, কুণ্ডলীটার ক্ষেত্রফল ধরে নিচ্ছি, কুণ্ডলীটার ক্ষেত্রফল সমান এ, পাক সংখ্যা সমান এন, আর চৌম্বক ক্ষেত্র কি? চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি। বি চৌম্বক ক্ষেত্রে কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে, তার পাক সংখ্যা কত? এন, আর ক্ষেত্রফল এ। তাহলে আমি আগে এরকম একটা অঙ্ক করলাম তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, যখন এটাকে ঘোরাচ্ছ তখন কি চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে। সেই চৌম্বক প্রবাহ ফাই সমান কি? এন হচ্ছে পাক সংখ্যা থাকলো বি ডট এ, এন বি এ মানে এন বি ডট এ, বি ডট এ মানে কি এন বি এ কস থিটা, এন বি এ কস থিটা। থিটা সমান কি? যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে টি সময়ে, থিটা সমান হচ্ছে ওমেগা টি, তাহলে এটা সমান হবে এন বি এ কস ওমেগা টি। যখন একটা কুণ্ডলী, একটা আয়তকার কুণ্ডলী, যে কোনো আকারের একটা কুণ্ডলী যখন সুষম চৌম্বক ক্ষেত্রে ঘুরছে, তখন তার মধ্যে যে চৌম্বক প্রবাহটা হচ্ছে ফাইটা কত? এন হচ্ছে পাক সংখ্যা বি ডট এ, বি ডট এ মানে হচ্ছে বি এ কস থিটা। থিটাটা কি? ওমেগা কৌণিক বেগে যদি ঘুরে থিটা সমান হচ্ছে ওমেগা টি, এন বি এ ইন্টু ওমেগা টি, এটা হচ্ছে তোমার ফাই। দেখো তড়িৎচালক বল ই সমান হয় মাইনাস ডি ফাই বাই ডিটি। তড়িৎচালক বল ই সমান আমরা জানি মাইনাস ডি ফাই বাই ডিটি সমান মাইনাস ডি ডিটি অফ কত? এন ফাই মানে কত? এন বি এ কস ওমেগা টি। তাহলে ই সমান হবে দেখো
ই সমান কত হবে, যদি ইন্টিগ্রেশন করো এন বি এ এগুলো কনস্ট্যান্ট থাকলো, কস ওমেগা টির ডেরিভেটিভ হবে মাইনাস সাইন ওমেগা টি, আর এই সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন ওমেগা টি আর ওমেগা টি এর জন্য ওমেগা, তাহলে ওমেগা, তাহলে এন এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে হবে এন বি এ ইন্টু ওমেগা, একটা ওমেগা চলে আসবে যে সাইন ওমেগা টি। দেখো cos ওমেগা টি ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওমেগা টি, আর ওমেগার জন্য একটা ওমেগা আসবে, তাহলে আর মাইনাসটা মাইনাসে প্লাস হয়ে যাবে, এন বি এ ওমেগা সাইন অফ ওমেগা টি। এইটা হলো তোমার ইটা। এইটাকে যদি আমি ই জিরো ধরে নিই, তাহলে ই সমান ই জিরো সাইন ওমেগা টি। এই ই জিরোটাকে বলা হচ্ছে সর্বোচ্চ তড়িৎচালক বল। ই জিরোটা কি তড়িৎচালক বলের সর্বোচ্চ মান, তাহলে ই জিরো সমান কত, এন বি এ ওমেগা। ই জিরো সমান কত, এন বি এ ওমেগা। এটা হচ্ছে তড়িৎচালক বলটা সর্বোচ্চ মানটা। ই জিরোটা হচ্ছে এন বি এ ওমেগা, এটা হচ্ছে তড়িৎচালক বলটা সর্বোচ্চ মান। তাহলে দেখো যখন একটা কুণ্ডলীকে সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাচ্ছ, তখন ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, এবং সেই আবিষ্ট তড়িৎচালক বলটার মান কত হচ্ছে এন এ বি ওমেগা। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বই এইভাবে করে দেওয়া নেই, আছে অন্য আরেক জায়গায়, তো এরকম করে রাখবে এটা, এন বি এ ওমেগা সাইন ওমেগা টি সমান ই সমান হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি, হয়েছে এটা। এখন দেখো যদি তড়িৎ প্রবাহ চাও, তাহলে প্রবাহ আই সমান কত হবে, ই বাই আর, তড়িৎচালক বল বাই রোধ, সেটা সমান কত, ই জিরো বাই আর সাইন ওমেগা টি। তাহলে আই সমান ই জিরো বাই আরটাকে আই জিরো ধরে নেওয়া, ই জিরো বাই আরটাকে কি ধরে নিলাম, আই জিরো ধরে নিলাম, তাহলে আই সমান হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান হবে কত, আই জিরো সাইন ওমেগা টি। তড়িৎচালক বল ই সমান হচ্ছে ই জিরো সাইন ওমেগা টি। তাহলে পরিবর্তী তড়িৎচালক বলের রাশিমালা হচ্ছে এইটা, পরিবর্তী প্রবাহের রাশিমালা হচ্ছে এইটা। যদি এটা এরকম হতো, যখন ঘুরতে শুরু করেছো, মানে যখন টাইমটা তুমি কাউন্ট করতে শুরু করছো, তখন কিছুটা অলরেডি আলফা কোণে যদি ঘুরে থাকতো, এইটাকে বলা হয় প্রারম্ভিক দশা বা ইপক। ইপকটা যদি আলফা হতো, তাহলে এই সমীকরণটাই লেখা যেত, এই সমীকরণটাই হতো ই সমান হতো ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। কেন, যদি ওটা কি হতো, প্রাথমিক অবস্থায় আলফা কোণে এগিয়ে থাকতো, মানে এইটা প্রথমে আলফা কোণ করে থাকতো, তারপরে তুমি টাইমটা যদি টি সমান জিরোতে যদি কোণটা আলফা হতো, টি সমান জিরোতে এখন কোণটা জিরো ধরে নিয়েছি, তাহলে টি সমান জিরোতে কোণটা জিরো ধরেছি, টি সমান টিতে কোণটা হচ্ছে ওমেগা টি। টি সমান জিরোতে যদি কোণটা আলফা হতো, তাহলে তখন তার সমীকরণটা হতো ই সমান ই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। কেন না, তখন ওই থিটাটার জায়গায় থিটা প্লাস আলফা হতো, মানে ওমেগা টি প্লাস আলফা হতো, তখন আই সমান হয়ে যেত আই জিরো সাইন ওমেগা টি প্লাস আলফা। এই আলফাটাকে বলা হচ্ছে ইপক বা প্রারম্ভিক দশা। তোমরা 11-এ পড়েছো তরঙ্গের সমীকরণে। তাহলে যদি টি সমান জিরো সময়ে যখন তুমি কাউন্ট করতে শুরু করেছো, তখন টি সমান জিরো সময়ে যদি এটা কি হয়, মানে প্রারম্ভিক কোণটা আলফা থাকে, তাহলে এই ওমেগা টি এর পরিবর্তে ওমেগা টি প্লাস আলফা হবে। তার মানে আই এর ক্ষেত্রেও তাই, ই এর ক্ষেত্রেও তাই। তার মানে আমরা দেখলাম পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ, পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ এটা হতে পারে এটা বা এটা একই, আর প্রবাহের সমীকরণ এটা বা এটা। তো পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ এটা বুঝতে পারা গেছে। তো তোমরা দেখো পরিবর্তী প্রবাহ কাকে বলে বুঝতে পেরেছো, যদি প্রবাহ মাত্রাটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, মান আর উন্মুক্ত সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহ আর পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ
আমি লিখে দিয়েছি, দেখো। তো লিখো, আমি বলছি, খাতায় লিখে নাও। লিখছো? হ্যালো, লেখো। পরিবর্তী হ্যাঁ স্যার প্রবাহ, বলুন। পরিবর্তী তড়িৎচালক বলের, প্রথমে পরিবর্তী তড়িৎচালক বলে লেখো। পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ লিখে যাও। পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ ই সমান, পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ ই ইকুয়ালস টু E0 সাইন ওমেগা টি, বা ই সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা হতে পারে, বা ই সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। কখন আলফা হবে? আলফাটা হবে প্রারম্ভিক দশা, যদি আলফা হয় তাহলে ই সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। আর যদি এটা কি হয়, প্রারম্ভিক দশাটা না থাকে, তাহলে ই সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। এইটাই করবে। কোনো কোনো জায়গায় এরকম থাকতে পারে, এরকম আকারে থাকতে পারে, তখন অঙ্ক করার সময় এটা করবে। এর লেখচিত্রটা কি রকম হবে তাহলে দেখো। সাইনের লেখচিত্র হয়, এটা হচ্ছে সময় টি, আর এইদিকে হচ্ছে তড়িৎচালক বল E0, তড়িৎচালক বল ই। লেখচিত্রটা হবে এটা, এরকম। তার মানে এইটা হচ্ছে প্লাস E0, মানে এটা তড়িৎচালক বলের সর্বোচ্চ মান, আর এটা কি মাইনাস E0, তড়িৎচালক বলের নেগেটিভ মান। তাহলে এইটা হচ্ছে, আর এই দিকটা কি সময়টি, সময়টি। তাহলে তড়িৎচালক বলের সমীকরণটা কি? এটা সাইনের কার্ভ। তাহলে তড়িৎচালক বলের কি হলো, সমীকরণ হলো পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ ই সমান E0 সাইন ওমেগা টি, ই সমান E0 পরিবর্তী তড়িৎচালক বলের সমীকরণ ই সমান E0 সাইন ওমেগা টি, বা ই সমান E0 সাইন ওমেগা টি প্লাস আলফা। তার লেখচিত্রটা হলো এটা, ঠিক আছে। এই ক্ষেত্রে কি বলবে, E0 সমান, E0টা কি, E0 সমান হচ্ছে শীর্ষ মান, শীর্ষ মান মানে তড়িৎচালক বলে শীর্ষ মান। ওমেগাটা কি, কৌণিক, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক। কম্পাঙ্ক আলাদা, কম্পাঙ্ক মানে হচ্ছে এফ সমান ওমেগা সমান হচ্ছে 2πn, আর কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে কৌণিক বেগ, যেটা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা। আচ্ছা, টি সমান কি হবে, টি সমান 2π/ওমেগা হবে, মানে এটা হবে পর্যায়কাল। যদি পর্যায়কাল বলো, তাহলে 2π/ওমেগা করলে টি হবে, সেটাকে বলা হবে পর্যায়কাল। আর এফ সমান হচ্ছে 1/t সমান ওমেগা/2π, এইটা হবে কম্পাঙ্ক। বুঝছে? তাহলে এইটা হলো তোমার কম্পাঙ্ক, এইটা হচ্ছে পর্যায়কাল, এটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা হচ্ছে শীর্ষমান, তড়িৎচালক বলে শীর্ষমান। ই সমান E0 সাইন ওমেগা টি, তাহলে ই সমান E0 সাইন ওমেগা টি। এইটা হলো তোমার পরিবর্তী তড়িৎচালক বল। যদি প্রবাহ করতাম, একদম সেম হতো, শুধু ই এর জায়গায় আই হতো। তাহলে পরিবর্তী প্রবাহের, তারপর কি করবে, পরিবর্তী প্রবাহের সমীকরণ আই সমান I0 সাইন ওমেগা টি, বা আই সমান I0 সাইন ওমেগা টি প্লাস আলফা বলি। এই যে সাইন করলাম মানে কোসাইন হবে না তা কিন্তু নয়, কারণ সাইন কার্ভ আর কোসাইন কার্ভের মধ্যে পার্থক্য হচ্ছে দশা পার্থক্য π/2। মানে আলফাটা যখনই π/2 হয়ে যাবে, সাইন ওমেগা টি প্লাস π/2 মাইনাস ওমেগা টি বলো বা π/2 প্লাস ওমেগা টি বলো, তখন সেটা কি হয়ে যাবে, এই আলফাটা যখন π/2 হয়ে যাবে তখন কস হয়ে যাবে। ওই জন্য কোনো জায়গায় যদি কোসাইন দিয়ে দেওয়া থাকে, সেটাও কিন্তু তোমার পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের সমীকরণ হবে। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের সমীকরণটা শুধু যে সাইন দিয়ে হবে তার কোনো মানে নেই, কোসাইন দিয়ে হতে পারে। কোসাইন দিয়ে হওয়ার অর্থ কি, তোমার দশা পার্থক্যটা কত হয়ে যাচ্ছে, π/2 হয়ে যাবে আর কি। তাহলে এই ক্ষেত্রেও কি পরিবর্তী প্রবাহের যদি তুমি লেখচিত্র বলো, লেখচিত্রটি কি রকম হবে, একই হবে, এরকম হবে। এখানে বলি এইটা কি I0,
আর এটা কত মাইনাস I0। এবার পার্থক্য কি, এখানে কি আর ই আর এখানে আই এর শীর্ষ মান কম হবে কার থেকে, এর শীর্ষ মান থেকে। কেন, I0 মান হচ্ছে E0/R, I0 মানে কি E0/R। যেহেতু রোধ দিয়ে ভাগ হবে তাই আয়ের শীর্ষ মানটা একটু কম হবে, কিন্তু তার আকার বা চরিত্র সব একই রকম হবে। এটাও সাইন কার্ভ হবে, এটাও সাইন কার্ভ হবে। পরিবর্তী প্রবাহ বা পরিবর্তী তড়িৎচালক বলের ক্ষেত্রে সমীকরণ কি বললাম, তড়িৎচালক বলের সমীকরণ এটা, প্রবাহের সমীকরণ এটা একই, বাকি সব সেম। এখানে I0 হচ্ছে কি শীর্ষ মান, আর ওমেগা বা এফ সব একই। তো I0 সমান কত, কার শীর্ষ মান, পরিবর্তী প্রবাহের শীর্ষ মান। পরিবর্তী প্রবাহের শীর্ষ মান কত হবে I0, পরিবর্তী তড়িৎচালক বলের শীর্ষ মান E0, ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ, টিটা হচ্ছে কি পর্যায়কাল, এফটা হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে এইটা হলো তোমার পরিবর্তী। পরিবর্তী প্রবাহ কাকে বলে বললাম, যদি প্রবাহ মাত্রার মানটা সময়ের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, তাহলে যদি প্রবাহ মাত্রার মান সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে ওই প্রবাহটাকে বলা হবে পরিবর্তী প্রবাহ। আর প্রবাহ মাত্রা মান এবং অভিমুখ যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, তাহলে সেটাকে বলা হবে পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের উৎস কি বললাম, জেনারেটর বা ডায়নামো। এখন আমাদের ওই জেনারেটর বা ডায়নামোর কার্যনীতি পড়ব, আর পরিবর্তী প্রবাহের গড় মান, তোমার RMS মান, এগুলো করব। আগে ডায়নামোর কার্যনীতিটা একটু করে নি। পরিবর্তী প্রবাহ তৈরি হচ্ছে কি করে, যখন একটা কুণ্ডলী একটা তড়িৎচালক, যখন একটা কুণ্ডলী একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি করবে, আবর্তন করবে। যখন একটা কুণ্ডলী সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে কি হবে, আবর্তন করবে, তখন ওই কুণ্ডলীর একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে বা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এটাই হচ্ছে তড়িৎচালক বলের বা পরিবর্তী প্রবাহের উৎস বা পরিবর্তী প্রবাহের মূল তৈরি হওয়া, মানে পরিবর্তী প্রবাহের উৎসই বলতে পারো। যখন একটা, তাহলে পরিবর্তী প্রবাহের উৎস কি, একটা কুণ্ডলীকে কি করতে হবে, একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হতে হবে, মানে আবর্তন করতে হবে। দেখো ডায়নামোর কার্যনীতিটা আমি ছবি আঁকছি, মানে আঁকবো না, বই থেকেই বলে দিচ্ছি। যদি বলে যে সে ছবি আঁকতে হবে, তাহলে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। টাইমটা লাগবে বলে আমি বই থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডায়নামোর ক্ষেত্রে কার্যনীতিটা দেখো, আগে এখানে ছবিটা বলে দিই, তারপর যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি আবার এঁকে দেবো। দেখো একটু বলি, দেখো এটা একটা চৌম্বক ক্ষেত্রের উত্তর মেরু, এটা কি দক্ষিণ মেরু। উত্তর মেরু আছে, ছবিটা আমি আঁকতে বললে আমি আঁকবো, যদি বুঝতে মানে অসুবিধা হয় বা বলবো, আমি আঁকবো। এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে তোমার দক্ষিণ মেরু। তাহলে এই উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে চৌম্বক বলরেখা যাবে। চৌম্বক বলরেখাগুলো কি হবে, উত্তর মেরুতে শুরু হয়ে দক্ষিণ মেরু, মানে উত্তর থেকে দক্ষিণ দিকে একটা চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে। উত্তর মেরু দক্ষিণ মেরু, এই উত্তর থেকে দক্ষিণ দিকে একটা কি চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে। হচ্ছে এ বি সি ডি, দেখতে পাচ্ছ, এই ABCD হলো একটা আর্মেচার কুণ্ডলী, মানে একটা কুণ্ডলী, পরিবাহী কুণ্ডলী, যেটা এই দুটো মেরুর মাঝখানে আছে। এখন এই কুণ্ডলীটাকে যখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হবে, ওমেগা কৌণিক বেগে ধরো ঘোরানো হচ্ছে, এই কুণ্ডলীটাকে যখন এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওমেগা কৌণিক বেগে ঘোরাবে, তখন কি হবে, এই কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে, সেটা যে সূত্রের সাহায্যে জানা যায়, সেই সূত্রটার নাম হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। সেটা বলার আগে আগে বলে দিই আর কি কি আছে। তাহলে ABCD, এটা হচ্ছে আর্মেচার কুণ্ডলী, একটা পরিবাহী কুণ্ডলী, আয়তকার পরিবাহী কুণ্ডলী। N আর S চৌম্বক মেরুর মাঝখানে রাখা আছে এটাকে। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছ, R1 আর R2, এগুলোকে বলা হচ্ছে স্লিপ রিং। কার সঙ্গে না, এই
সি এর সঙ্গে আর ডি প্রান্তের সঙ্গে যুক্ত। সি প্রান্তের সঙ্গে আর ওয়ানটা, সরি এ প্রান্তের সঙ্গে আর ডি প্রান্তের সঙ্গে, এ প্রান্তের সঙ্গে আর ওয়ানটা আর ডি প্রান্তের সঙ্গে আর টুটা যুক্ত। আর কি দেখো টি ওয়ান আর টি টু, এই টি ওয়ান আর টি টু হচ্ছে দুটো কার্বন ব্রাশ। টি ওয়ান কার্বন ব্রাশটা আর ওয়ান এর সঙ্গে আর টি টু কার্বন ব্রাশটা আর টু এর সঙ্গে যুক্ত। তাহলে আর এইখানে একটা বর্তনী আছে, একটা তার দিয়ে একটা তড়িৎ বর্তনী তৈরি করা আছে, সেখানে একটা ল্যাম্প এল লাগানো আছে। তাহলে পুরো বর্ণনাটা নিশ্চয়ই বোঝা গেল কি কি আছে। এন মেরু আর এস মেরু, মাঝখানে একটা কি কুণ্ডলী রাখা আছে, চৌম্বক বলরেখা এন মেরু থেকে শুরু হয়ে এস মেরুর দিকে যাচ্ছে। এন মেরু আর এস মেরুর মাঝখানে কি কুণ্ডলী রাখা আছে, চৌম্বক বলরেখা এন মেরু থেকে শুরু হয়ে এস মেরুর দিকে যাচ্ছে। আর কি বললাম না, এর মাঝে এ বি সি ডি একটা আর্মেচার কুণ্ডলী রাখা আছে। এই আর্মেচার কুণ্ডলীর এ প্রান্তের সঙ্গে আর ওয়ান একটা স্লিপ রিং যুক্ত আছে, মানে পিতলের গোলাকার রিং। আর ডি প্রান্তের সঙ্গে আর টু একটা স্লিপ রিং যুক্ত আছে, আর টুটা কি ওটাও পিতলের তৈরি গোলাকার রিং। টি ওয়ান একটা কার্বন ব্রাশ যেটা আর ওয়ান এর সঙ্গে, আর টি টু আর একটা কার্বন ব্রাশ যেটা আর টু এর সঙ্গে যুক্ত আছে। এখানে একটা তড়িৎ বর্তনী গঠন করা হয়েছে, যেখানে একটা বাল্ব এল লাগানো আছে। আচ্ছা, এটা হলো তোমার এর বর্ণনাটা, ঠিক আছে, পরিবর্তী ডায়নামো বর্ণনাটা। এবার দেখো পরিবর্তী উৎস বা ডায়নামো বর্ণনা এবার কি ভাবে কাজ করছে দেখো। এই ডায়নামোটাকে ঘোরানো হচ্ছে, তোমরা দেখবে ওই ডায়নামোটাকে ঘোরানো যখন হয় তখন কারেন্ট তৈরি হয়। এই ডায়নামোটাকে দেখো ওমেগা কৌণিক বেগে একটা অক্ষের সাপেক্ষে এই যে চৌম্বক ক্ষেত্র আছে সেই তলে চৌম্বক ক্ষেত্রের লম্ব দিকে রাখা একটা অক্ষের সাপেক্ষে ডায়নামোটাকে মানে এই আর্মেচার কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে। কত বেগে? ওমেগা কৌণিক বেগে। যখন ঘোরানো হবে তখন তড়িৎচুম্বকের আবেশের নীতি অনুসারে কি হবে, এই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যখন ঘোরানো হবে তড়িৎচুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে এখানে একটা কি হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং একটা তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। দেখো কতটা তড়িৎচালক বল আবিষ্ট হবে এবং মানে তড়িৎচালক বলের অভিমুখ কোন দিকে হবে বা তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে হবে সেটা আমরা যে সূত্রের সাহায্যে জানতে পারি সেটাকে বলা হয় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। দেখো ডান হস্ত নিয়মটা আমি আরেকবার বলে দিচ্ছি, বলেছি যদিও তবুও আরেকবার বলে দিচ্ছি। ডান হাতের তর্জনী, মধ্যমা আর বৃদ্ধাঙ্গুলি, তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, মধ্যমা বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। আবার বলছি, ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। দেখো কিরকম, দেখো এটা ধরো তর্জনী, তোমার যদি বলি আমি যে এভাবে মানে দেখানো অসুবিধা হচ্ছে, আমার তো উপরে মোবাইলটা রয়েছে, অসুবিধা হচ্ছে। এই দিকটা তর্জনী মানে এইভাবে যদি রাখো, তোমরা নিজেরা যদি প্রয়োগ করে দেখো, এইটা হচ্ছে তোমার তর্জনী, নিচ দিকটা কি মানে এইটা কি নিচের দিকে নামছে, এ বি এটা কি নিচের দিকে নামছে, এইটা হচ্ছে তর্জনীটা এইদিকে, এটা নিচের দিকে নামছে, তাহলে প্রবাহটা দেখা যাবে বি থেকে এর দিকে হবে। বি এ বাহুটা দেখো, বি এ বাহুটাকে যদি দেখো, আমি একটু মোবাইলটাকে যদি উপরে তুলি তাহলে বলতে পারবো। বি এ বাহুটাকে দেখো, এইটা হচ্ছে তোমার তর্জনীর দিকটা, কুণ্ডলীটা নিচের দিকে নামছে, প্রবাহটা কি হবে, প্রবাহটা বি থেকে এর দিকে হবে। যদি একটু ভালো করে নিজেরা এ করে দেখো ডান হাতে, একইভাবে এইখানে দেখো, এটা দেখানো আরো সহজ হবে। চৌম্বক ক্ষেত্রটা এইদিকে, কুণ্ডলী উপর দিকে উঠছে, তাহলে প্রবাহটা কোন দিকে হবে, ডি থেকে সি এর দিকে, অর্থাৎ বি থেকে এর দিকে হচ্ছে প্রবাহটা, এই বাহুতে এ বি বাহুতে, আর সি ডি বাহুতে ডি থেকে এর দিকে হচ্ছে। কখন? যখন এটা বি এ বাহুটা নিচে নামছে আর সি ডি বাহুটা এটা ঘুরছে কিভাবে, এটা তো বি এ বাহু, এটা নিচে নামছে আর এই বাহুটা
এটা যদি সিডি বাহু হলে এটা উপরে উঠছে। এরকম যখন হচ্ছে, এইটা বি এ বাহুটা নিচে নামছে, সিডি বাহুটা যখন উপরে উঠছে, তখন বি এ বাহুতে প্রবাহটা বি থেকে এর দিকে, আর সিডি বাহুতে প্রবাহটা ডি থেকে সি এর দিকে হচ্ছে। যখন একবার ঘুরে উল্লম্ব পজিশন থেকে আবার এই দিকে চলে এলো, তখন কি সিডি বাহুটা যখন এই দিকে আর এবি বাহুটা যখন এই দিকে হবে, তখন প্রবাহটা কি হবে, সি থেকে ডি এর দিকে হবে, আর এখানে কি হবে, এ থেকে বি এর দিকে হবে, অর্থাৎ প্রবাহের অভিমুখটা উল্টে যাবে। যাই হোক, যখন প্রবাহটা এদিকে আসছে, প্রথমত বলি বি থেকে এ আসছে, বি থেকে এ এলো কি R1 স্লিপ রিং হয়ে T1 এ প্রবেশ করলো, বি থেকে এর দিকে প্রবাহ হলো, সেটা বি থেকে এদিকে এসে R1 স্লিপ রিং এর মধ্য দিয়ে T1 এ প্রবেশ করলো, T1 থেকে গিয়ে T2 হয়ে T2 যে কার্বন ব্রাশ আছে তার মাধ্যমে R2 স্লিপ রিং হয়ে কোন দিকে, এই পথে গেল, মানে ডি থেকে সিতে গেল। এটা হলো কি প্রথম অর্ধচক্রে। যখন কুণ্ডলীটা একটা অর্ধচক্র পূর্ণ হয়ে গিয়ে দ্বিতীয় অর্ধচক্র মানে উল্লম্ব অবস্থা থেকে আবার অন্যদিকে যাচ্ছে, তখন কি হচ্ছে, এখানে কি হচ্ছিল, এই বিটা নেমেছিল, এখানে কি হচ্ছিল, এই বিটা নাম ছিল, এখানে কি হবে, সিডিটা এই যখন এই পজিশন থেকে এই পজিশনে যাবে। ভালো করে দেখো, আমি যদি বলি এই হাতের এই দিকটা হচ্ছে এ বি আর এই দিকটা হচ্ছে সিডি, এখন কি এইভাবে এটা নামছে, এটা উঠছে, যখন এই পজিশনে গেল লম্ব হয়ে গেল, এবার কি হচ্ছে এইরকম, তখন সিডিটা নামছে, এ বিটা উঠছে, তখন কি হবে, যখন সিডিটা নামবে এ বিটা উঠবে, তখন প্রবাহটা কি সি থেকে ডিতে আসবে, আর এ থেকে কি এ থেকে বিতে আসবে। তাহলে প্রথম অর্ধচক্রে দেখো প্রবাহটা বি থেকে এতে আসছে, কার মাধ্যমে আসছে, বি থেকে এতে এসে R1 হয়ে T1 এ প্রবেশ করছে, T1 এ প্রবেশ করছে, দিয়ে T2 দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেমন T1 টা পজিটিভ আর T2 টা নেগেটিভ, মিরর কাজ করছে। দ্বিতীয় অর্ধচক্রে যখন সিটা নামছে, ডিটা সিডিটা নামছে আর এবিটা উঠছে, তখন সি থেকে ডিতে আসছে, তা সি দিয়ে ডি এর সঙ্গে কি আছে, R2 আছে, তাহলে R2 দিয়ে প্রবেশ করবে, T2 দিয়ে প্রবেশ করবে, আর বেরিয়ে যাবে কোন দিকে, T1 দিয়ে, তখন T2 টা প্লাস আর T1 টা মাইনাস হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রথম অর্ধচক্রে T1 কার্বন ব্রাশটা পজিটিভ আর T2 টা নেগেটিভের মতো কাজ করছে। কেন, R1 T1 দিয়ে প্রবেশ করছে আর T2 R2 দিয়ে বেরিয়ে যাচ্ছে প্রথম অর্ধচক্রে, যখন এ বিটা নিচে নামছে আর সিডিটা উপরে উঠছে। দ্বিতীয় অর্ধচক্রে সিডিটা নিচে নামছে আর এ বিটা যখন উপরে উঠছে, তখন R2 T2 দিয়ে প্রবেশ করবে কারেন্টটা এই বহির্বর্তনীতে, আর T1 R1 দিয়ে বেরিয়ে যাবে, ফলে T2 টা প্লাস আর T1 টা মাইনাস হবে। তাহলে প্রথম অর্ধচক্রে T1 টা প্লাস T2 টা মাইনাস এর মতো কাজ করছে, দ্বিতীয় অর্ধচক্রে T1 টা মাইনাস আর T2 টা প্লাসের মতো কাজ করছে। অর্থাৎ বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখটা এইটা ঘুরছে একইভাবে, কিন্তু বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখটা নির্দিষ্ট সময় অন্তর প্রতি অর্ধচক্র পর পর উল্টে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার কি পরিবর্তী প্রবাহ। যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা আর এই সমানুপাতিক আই স্কোয়ার, যেহেতু এই সমানুপাতিক আই স্কোয়ার অর্থাৎ উৎপন্ন তাপটা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, তাই দুটো ক্ষেত্রেই কি হবে, বাল্বটা জ্বলবে, দুটো ক্ষেত্রেই কি হবে, বাল্বটা জ্বলবে। তাহলে এইটা হচ্ছে তোমার ডায়নামোর কার্যনীতি। পুরোটা আরেকবার সহজভাবে বলে দিচ্ছি, শুনবে, যদি কারোর কিছু অসুবিধা হয় আমাকে বলবে, আমি বলে দেবো। প্রথমত দেখো ডায়নামোতে কি কি থাকছে, বর্ণনাটা দেখবে। উত্তর আর দক্ষিণ মেরু দুটো মেরু থাকছে, তাদের মাঝে এ বি সি ডি একটা আর্মেচার কুণ্ডলী আছে, এ এ প্রান্তের সঙ্গে R1 স্লিপ রিং আর তার সঙ্গে T1 কার্বন ব্রাশ যুক্ত আছে, আর ডি প্রান্তের সঙ্গে R2 স্লিপ রিং আর তার সঙ্গে T2 কার্বন ব্রাশ যুক্ত আছে, আর এই বর্তনীতে একটা এল একটা ল্যাম্প লাগানো আছে। এটা হলো বর্ণনাটা, নিশ্চয়ই পারবে, শুধু এইটুকু বলে দিলেই যথেষ্ট। কোনটা কি আছে, দুটো চৌম্বক মেরু, শক্তিশালী চৌম্বক মেরুর মাঝখানে একটা এবিসিডি আর্মেচার কুণ্ডলী, এ প্রান্তের সঙ্গে R1 স্লিপ রিং এবং T1 কার্বন প্লাস, আর ডি প্রান্তের সঙ্গে R2 স্লিপ রিং এবং D2 কার্বন ব্রাশ যুক্ত আছে, বহির্বর্তনীতে একটা ল্যাম্প লাগানো আছে। এইটুকু হচ্ছে তোমার বর্ণনা। যখন কুণ্ডলীটি ঘুরছে, আবর্তন করছে, তখন এ বি প্রান্তটা নিচে নামছে আর সিডি প্রান্তটা উপরে উঠছে, ফলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় প্রবাহ মাত্রাটা কি বি থেকে এর দিকে আসছে, বি থেকে এর দিকে এসে R1 স্লিপিং এর মাধ্যমে T1 কার্বন ব্রাশে প্রবেশ করছে, T1 প্রান্তে প্রবেশ করছে, এবং T2 R2 হয়ে নির্গত হয়ে T2 R2 হয়ে নির্গত হয়ে ডি এ অভিমুখে ডি থেকে সি এর দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এ বিটা যখন নিচে নামছে তখন প্রবাহটা বি থেকে এর দিকে হচ্ছে, আর সিডিটা যেহেতু উপরে হচ্ছে প্রবাহটা ডি থেকে সি দিকে হচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, দক্ষিণ হস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যাচ্ছে। ফলে প্রথম অর্ধচক্রে
T1টা প্লাস আর T2টা মাইনাস মেরুর কাজ করছে। T1টা প্লাস আর T2টা মাইনাস মেরুর কাজ করছে। দ্বিতীয় অর্ধচক্রে যখন সিডি বাহুটা এবি এর অবস্থানে এবং এবি বাহুটা সিডি এর অবস্থানে চলে আসে, তখন সিডি বাহুটা নিচে নামে আর এবি বাহুটা উপরে উঠছে। সেক্ষেত্রে প্রবাহটা সি থেকে ডি দিকে আসছে। এক্ষেত্রে কি হচ্ছিল, ডি থেকে সিতে যাচ্ছিল, সেক্ষেত্রে সি থেকে ডি দিকে আসছে, ফলে R2T2 পথে প্রবেশ করছে আর R1T1 পথে নির্গত হচ্ছে। ফলে এক্ষেত্রে T2টা প্লাস এবং T1টা মাইনাস মেরুর কাজ করছে। তাই বর্তনীর বহির্বর্তনীতে প্রবাহটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি অভিমুখ উল্টে যাচ্ছে। একবার T2 থেকে T1 এর দিকে যাচ্ছে, একবার T1 থেকে T2 এর দিকে যাচ্ছে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর উল্টে যাচ্ছে। এটাই হচ্ছে তোমার কি পরিবর্তী প্রবাহ। এই বহির্বর্তনীতে যেহেতু প্রবাহটা উল্টে যাচ্ছে নির্দিষ্ট সময় অন্তর অন্তর, তাই এটা কি পরিবর্তী প্রবাহ। কিন্তু এই কুণ্ডলীটা একটা নির্দিষ্ট অভিমুখে কিন্তু ঘুরছে ওমেগা কোণের দিকে। এবার বলো কার কি অসুবিধা আছে এখানে। এই ডায়নামো আগেও পড়েছো তোমরা, মাধ্যমিক লেভেলেও পড়েছো, তবুও আমি বলে দিলাম কি হচ্ছে। তোমরা বলো এবারে যে এখানে বুঝতে কার কি অসুবিধা আছে, বলো। হ্যালো, অসুবিধা আছে? যদি অসুবিধা না থাকে তাহলে আমি কিন্তু পরেরটা বলবো। দেখো, আমরা এইটা হলো তোমার কি ডায়নামো, এসি ডায়নামো, পরিবর্তী প্রবাহ উৎপন্ন হচ্ছে। যদি তুমি সমপ্রবাহ উৎপন্ন করতে চাও তাহলে এই স্লিপ রিং এর পরিবর্তে দুটো অর্ধচঙ্গাকৃতি ধাতব বলয় ব্যবহার করা হয়, সেগুলোকে বলা হয় কমিউটেটর। এই ডায়নামোটারই ক্ষেত্রে যা আছে সব সেম থাকবে, শুধু R1 R2 স্লিপিং এর পরিবর্তে R1 একটা কমিউটেটর আর R2 একটা কমিউটেটর ব্যবহার করবে। কমিউটেটর ব্যবহার করলে কি হবে, এখানে স্লিপিং সবসময় কি হচ্ছে, R1 স্লিপিংটা সবসময় কি T1 এর সঙ্গে আর R2 স্লিপিংটা সবসময় কি T2 এর সঙ্গে যুক্ত থাকছে। কিন্তু কমিউটেটরের সঙ্গে ক্ষেত্রে কি হবে, R1টা একটা অর্ধচক্রে R1 এর সঙ্গে T1 যুক্ত থাকবে, পরের অর্ধচক্রে R1 এর সঙ্গে T2 যুক্ত হবে। আর এখানে ঠিক সেরকম একটা অর্ধচক্রে R2 এর সঙ্গে T2 যুক্ত থাকবে, পরের অর্ধচক্রের সঙ্গে R2 এর সঙ্গে T1 যুক্ত হবে। অর্থাৎ স্লিপিং এর পরিবর্তে যদি তুমি কি করো, একটা কমিউটেটর ব্যবহার করো, তাহলে কি হবে, প্রবাহটা সবসময় একই অভিমুখে হবে। এটা আমি দেখিয়ে দিচ্ছি ছবিটা, শুধু একদম সেম। তুমি যদি এখানে ছবিটা বলি, এখানে কোন শুধুমাত্র এটাকে দেখানো হয়নি, মেরু দুটোকে দেখানো হয়নি। R1 এর সঙ্গে T1, R2 এর সঙ্গে T2, এই R1 কমিউটেটর বলা হচ্ছে পরিবর্তক। কেন, R1 এর সঙ্গে T1 যুক্ত, R2 এর সঙ্গে T2 যুক্ত, কিন্তু কি হবে যখন কুণ্ডলীটা ঘুরবে তার সঙ্গে R1টাও ঘুরবে, R2টাও ঘুরবে। ফলে যখন উল্টে যাবে তখন এই যে R2টা T2 এর সঙ্গে আর R1টা T1 এর সঙ্গে যুক্ত হবে। ফলে প্রথম ক্ষেত্রে যেমন প্রবাহটা T2 দিয়ে প্রবেশ করে T1 দিয়ে বেরিয়ে যাচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে এটা উল্টে গেলেও প্রবাহটা সেই T2 দিয়েই প্রবেশ করবে। কেন, তখন R1টা কার সঙ্গে T2 এর সঙ্গে লেগে যাবে আর R2টা কার সঙ্গে T1 এর সঙ্গে লেগে যাবে। ফলে প্রবাহটা সি থেকে ডি এর দিকে আসবে। এখানে কি হচ্ছে, প্রবাহটা বি থেকে এর দিকে আসছে, দিয়ে কি R1 T2 পথে প্রবেশ করছে, দিয়ে R1 T1 R1 পথে নির্গত হচ্ছে, T2 R2 পথে প্রবেশ করছে, T1 R1 পথে নির্গত হচ্ছে। এখন যখন এটা ঘুরে যাবে তখন এইখানে যেটা কি আছে R2 আছে, এই R2টা T2 এর সঙ্গে আর R1 যেটা আছে সেটা কি T1 এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। যখনই R1টা T1 এর সঙ্গে, তখন কি হবে, প্রবাহটা তো সি থেকে ডিতে আসবে, সেই ক্ষেত্রেও কিন্তু প্রবাহটা T2 তে প্রবেশ করবে, T1 দিয়ে নির্গত হবে। অর্থাৎ এই বহির্বর্তনীতে প্রবাহটা সবসময় কি T2 থেকে T1 এর দিকে হবে। অর্থাৎ T2টা সবসময় প্লাস, T1টা সবসময় মাইনাস, মেরুর মতো আচরণ করবে। কেন এটা করলো, কারণ এই কমিউটেটরটার জন্য প্রথম অর্ধচক্রে R1 এর সঙ্গে T2 যুক্ত থাকছে, দ্বিতীয় অর্ধচক্রে R2 এর সঙ্গে T2 যুক্ত হচ্ছে। ফলে বহির্বর্তনীতে প্রবাহের অভিমুখটা উল্টে যাচ্ছে না। কিন্তু